চলুন আজ একটা অসাধারণ সফরে বের হওয়া যাক। ফিরে যাব হাজার হাজার বছর অতীতে, আমাদের এই দক্ষিণ এশিয়ার বুকেই লুকিয়ে থাকা এক বিস্ময়কর সভ্যতার খোঁজে। আজকের এই আলোচনায় আমরা সেই হারানো পৃথিবীর গল্পই শুনব। আসুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি, কেমন? যখন মিশরে বিশাল বিশাল পিরামিড তৈরি হচ্ছে আর মেসোপটেমিয়ায় সভ্যতার বিকাশ ঘটছে, ঠিক সেই সময়ে আমাদের এই অঞ্চলে কি হচ্ছিল উত্তরটা জানলে কিন্তু সত্যি অবাক হতে হয়। সেই সময়ে এখানে এক বিশাল সভ্যতা গড়ে উঠেছিল, যার বিস্তার ছিল প্রায় ৮ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। মানে ভাবা যায়, আজকের পাকিস্তান আর ভারতের একটা বিরাট অংশ জুড়ে ছিল এর রাজত্ব। আয়তনে এটা ছিল সেই সময়ের অন্য যে কোনো সভ্যতার চেয়ে অনেক অনেক বড়। এই যে দেখুন, এখানে ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। হরপ্পা সভ্যতা তার সমসাময়িক মিশরীয় বা মেসোপটেমীয় সভ্যতার চেয়ে ভৌগোলিকভাবে কতটা বড় ছিল, অথচ কি আশ্চর্য, এর কথাই আমরা সবচেয়ে কম জানি। হ্যাঁ, আমরা কথা বলছি হরপ্পা সভ্যতা নিয়েই, দক্ষিণ এশিয়ার প্রথম পরিকল্পিত নগর সভ্যতা এবং ব্রোঞ্জ যুগের এক অনবদ্য সৃষ্টি। চলুন এই বিস্তৃত অধ্যায়ের আরও গভীরে প্রবেশ করা যাক। এই সভ্যতাকে বলা হয় প্রোটো ঐতিহাসিক। মানে ব্যাপারটা হলো তাদের নিজেদের লেখা ছিল, লিপি ছিল, কিন্তু সেই লেখার মানে কি তা আমরা আজও বের করতে পারিনি। আর এই রহস্যটাই কিন্তু সভ্যতাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। অনেকেই হয়তো এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নামেই চেনেন, কিন্তু মজার ব্যাপার হল প্রত্নতাত্ত্বিকরা এখন একে হরপ্পা সভ্যতা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো প্রশ্নটা হল, কেন এই দুটো নাম? ব্যাপারটা আসলে খুব সহজ। প্রথম দিকে যে শহরগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সিন্ধু নদের তীরে, তাই নাম হয়েছিল সিন্ধু সভ্যতা। কিন্তু পরে যখন আরও খোঁড়াখুড়ি হল, দেখা গেল এর বিস্তার সিন্ধু ছাড়িয়ে আরও অনেক অনেক দূরে। তাই নিয়ম অনুযায়ী প্রথম আবিষ্কৃত স্থান অর্থাৎ হরপ্পার নামে পুরো সভ্যতার নামকরণ করা হয়, আর এখন এটাই বেশি প্রচলিত। এত বড় একটা সভ্যতা তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? এর একটা লম্বা ইতিহাস আছে, আর সেই ইতিহাসটা সহজে বোঝার জন্যে ঐতিহাসিকরা একে মূলত ৩টে ভাগে ভাগ করেন: এর শুরুর সময়, এর সেরা সময়, আর সবশেষে এর পরিবর্তনের সময়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা একেবারে জলের মতো সোজা হয়ে যাবে। দেখুন, প্রাথমিক পর্যায় ছিল খ্রিস্টপূর্ব ৩২০০ থেকে ২৬০০ পর্যন্ত। এরপর আসে পরিণত পর্যায়, মানে এর স্বর্ণযুগ, যেটা ছিল ২৬০০ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ। আর শেষ পর্যায় ছিল ১৯০০ থেকে ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবার চলুন প্রত্যেকটা পর্যায়কে একটু কাছ থেকে দেখা যাক। এই প্রথম পর্যায়টা ছিল বলতে পারেন একটা প্রস্তুতির সময়, একটা ভিত তৈরির সময়। এই সময়েই ভবিষ্যতের বিশাল নগর সভ্যতার ভিত্তিটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল। একে অনেকে রিজিওনালাইজেশন এরা বা আঞ্চলিকীকরণের যুগও বলেন। এই সময় থেকেই কিন্তু দুর্গ দিয়ে ঘেরা বড় বড় গ্রাম বা বসতি দেখা যায়। তাদের কারিগরি দক্ষতাও ছিল চোখে পড়ার মতো। পাথর, পুঁতি বা ধাতুর কাজ তারা বেশ ভালোভাবেই জানত। তারা চাকার গাড়ি ব্যবহার করত এবং দূরের অঞ্চলের সঙ্গে বাণিজ্যও শুরু করে দিয়েছিল। কিন্তু তখনও কোনো বড় পরিকল্পিত শহর সেভাবে গড়ে ওঠেনি। আর এর পরেই আসে সেই সময়টা, সভ্যতার স্বর্ণযুগ, যা পরিণত হরপ্পা পর্যায় নামে পরিচিত। এই সময়ে হরপ্পা তার শ্রেষ্ঠ রূপে পৌঁছেছিল। যখনই আমরা হরপ্পা সভ্যতার কথা ভাবি, আমাদের মনে যে দারুণ সব নগর পরিকল্পনা, সোজা রাস্তাঘাট বা উন্নত নিকাশি ব্যবস্থার ছবি ভেসে ওঠে, তা আসলে এই পরিণত পর্যায়েরই অবদান। এই যুগটাকে ইন্টিগ্রেশন এরা বা সংহতির যুগও বলা হয়। এই স্লাইডের তথ্যটা কিন্তু সত্যি অসাধারণ। ভাবুন তো একবার, তাদের ইঞ্জিনিয়ারিং স্কিল কতটা উন্নত ছিল। ইটের একটা নির্দিষ্ট মাপ ছিল ১:২:৪ অনুপাতে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, প্রায় ৮ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা একটা সভ্যতার প্রায় সব শহরেই একই মাপের ইট ব্যবহার হতো। এটা কিন্তু শুধু তাদের কারিগরি দক্ষতার প্রমাণ দেয় না, এর পেছনে একটা শক্তিশালী শাসন ব্যবস্থা বা গভীর সাংস্কৃতিক মিলমিশেরও ইঙ্গিত দেয়। এই সময়টার বৈশিষ্ট্যগুলো কি ছিল? আচ্ছা, পরিকল্পিত শহর ছিল, যেখানে রাস্তাগুলো একদম জালের মতো সোজা ছিল। দারুণ সব ড্রেনেজ সিস্টেম, কালো নকশা করা লাল মাটির পাত্র, টেরাকোটার সুন্দর সুন্দর মূর্তি। আর হ্যাঁ, ব্যবসা আর প্রশাসনের কাজে লাগানো হতো বিশেষ ধরনের সিলমোহর। মানে সবকিছুতে একটা শৃঙ্খলা, একটা পারফেকশন ছিল। কিন্তু কথায় আছে না, কোনো কিছুই চিরস্থায়ী নয়। এবার আমরা দেখব সভ্যতার শেষ পর্যায়টা, যখন সেই বিশাল জমজমাট শহরগুলো ধীরে ধীরে তাদের জৌলুস হারাতে শুরু করে। এই সময়টাকে লোকালাইজেশন এরা বা স্থানীয়করণের যুগও বলা হয়। এই একটা কথাই মনে হয় পুরো পরিস্থিতিটা বোঝানোর জন্য যথেষ্ট।
বড় বড় শহরগুলো আস্তে আস্তে গুরুত্ব হারাচ্ছিল আর মানুষ আবার গ্রামের দিকেই ফিরে যাচ্ছিল। কি বিশাল একটা পরিবর্তন! এই ছবিটা দেখলে পরিবর্তনটা আরও স্পষ্টভাবে বোঝা যায়। দেখুন, পরিণত পর্যায়ে যেখানে ছিল বিশাল বিশাল শহর, শেষ পর্যায়ে সেখানে গড়ে উঠছে ছোট ছোট বসতি। যে সিলমোহর আর লেখার এত চল ছিল, সেগুলোর ব্যবহারও প্রায় কমে এলো। এমনকি জিনিসপত্র মাপার জন্য যে স্ট্যান্ডার্ড বাটখারা ব্যবহার হতো, তারও আর বিশেষ দেখা মিলত না। তবে একটা কথা মনে রাখতে হবে, এই যে পতন, এটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। এটা ছিল শত শত বছর ধরে চলা একটা খুব ধীর প্রক্রিয়া, যেখানে নগরকেন্দ্রিক জীবনযাত্রা ধীরে ধীরে আবার গ্রামীণ জীবনে ফিরে যাচ্ছিল। হরপ্পা সভ্যতার অনেক রহস্যের জট খুললেও সবচেয়ে বড় রহস্যটা কিন্তু এখনও তাদের ওই লিপির মধ্যেই বন্দী হয়ে আছে। ভাবুন তো একবার, যদি কোনোদিন ওই লিপির মানে বোঝা যায়, তাহলে এই হারানো সভ্যতা সম্পর্কে আমরা আর কি জানতে পারব? তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, তারা কি বিশ্বাস করত, তাদের গল্পগুলো কি ছিল, কত কি যে এখনও জানার বাকি। এই ভাবনাটাই তো গায়ে কাটা দেয়, তাই না?